নয়, রায় জানানোর প্ল্যাটফর্ম নয়, বাংলা টেলিভিশনে প্রথমবার সোজাসুজি প্রশ্নের T20। ঘুরিয়ে নাক দেখাই না আমি, যখন তখন রং বদলাই না আমি। স্বর্ণালী, প্রশ্ন করব সোজাসুজি। একের পর এক ভয়াবহ অগ্নিকাণ্ড শহরে। দমকল মন্ত্রীর অবশ্য বক্তব্য, নিয়মিত ফায়ার অডিট হয়। বিরোধীরা কিন্তু প্রশাসনিক গাফিলতিকেই দায়ী করছেন। রাজনৈতিক এই তরজা কি পারবে সাধারণ মানুষের আগুন আতঙ্ক কাটাতে? যতগৃহ কলকাতা শহর, একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনায় জ্বলছে কলকাতা। কখনো বাগবাজার বস্তিতে, আবার কখনো আমরা দেখেছি মিনি জয়া সিনেমা হলে আগুন। দুদিনে পরপর অগ্নিকাণ্ডের ঘটনা, কোথাও বা আগুন নিয়ে সাধারণ মানুষকে আতঙ্কে ফেলে দিয়েছে। নিমতলার পর এবার গার্ডেন রিচ, ফের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। এবার গার্ডেন রিচের এফসিআইয়ের গোডাউনে আগুন। তবে দমকল মন্ত্রী অবশ্য বলছেন নিয়মিত ফায়ার অডিট হয়। বিরোধীরা যদিও এতে প্রশাসনিক গাফিলতিকেই দুষছে, কিন্তু রাজনৈতিক এই টানাপোড়েনের মাঝে সাধারণ মানুষ যাবেন কোথায়? তারা যেভাবে আগুন আতঙ্কের মধ্যে দিন গুজরান করছেন, যখনই কোনো জায়গায় আগুন লাগছে তখনই সহায় সম্বল বিসর্জন দিয়ে মানুষ প্রাণ হাতে করে নিয়ে সেই জায়গা ত্যাগ করছে। কিন্তু এরপরেও কোথাও গিয়ে শাসক বিরোধী তরজা জারি থাকছে শহর কলকাতার বুকে অগ্নিকাণ্ডের ঘটনায়। তবে আমরা একটু নজর রাখবো এই বছরে এবং বিগত বছরগুলিতে ঠিক কোথায় কোথায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এই শহর কলকাতার বুকে। 2021-এ 11ই সেপ্টেম্বর গার্ডেন রিচ, অর্থাৎ আজকের দিনে গার্ডেন রিচে অগ্নিকাণ্ডের ঘটনা। এবং গতকাল 10ই সেপ্টেম্বর আমরা দেখেছিলাম যে নিমতলার কাঠগোলায় আগুন লেগেছিল। এবং এই বছরে কয়েকদিন আগে মহেশতলার ফ্যাক্টরিতে আগুন, সেখানেও বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। আবার অন্যদিকে 3রা জুলাই জয়া সিনেমা হলে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা, দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেছিল। এবং 14ই জানুয়ারি 2021-এই বাগবাজার বস্তিতে আগুনের ঘটনা। প্রচুর মানুষ গৃহহীন হয়ে গিয়েছিল। সহায় সম্বল সঞ্চয় সব বিসর্জন দিয়ে তারা অন্য কোথাও ঠাঁই নিয়েছিল। 2018 সালে বাগরি মার্কেটে অগ্নিকাণ্ড, নিশ্চয়ই প্রত্যেকের মনে আছে। বিগত কয়েকদিন ধরে চলেছিল বাগরি মার্কেট, এবং সেই বিধ্বংসী অগ্নিকাণ্ডে প্রচুর মানুষের সহায় সম্বল যেমন হারিয়েছিল, তাদের রুজি রুটিটুকুও ছিল না, কেননা তাদের যে ব্যবসার জায়গাটি পুড়ে ছারখার হয়ে গিয়েছিল। 2018 সালে বাগরি মার্কেটে এমনই বিধ্বংসী অগ্নিকাণ্ডের দৃশ্য চাক্ষুষ করেছিল গোটা শহর কলকাতা। 2008 সালে নন্দরাম মার্কেটেও ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। কিন্তু তারপরেও কি শিক্ষা নিয়েছে দমকল বিভাগ, এবং একই সঙ্গেই পরিকাঠামোর কি কোনো উন্নতি হয়েছে, নাকি রক্ষণাবেক্ষণ করা হচ্ছে, নাকি শাসক বিরোধী তরজা জারি থাকছে? এমনই বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে আসছে, তাই আমরা নজর রাখবো আজকের পোল কোয়েশ্চেনের দিকে। বড় অগ্নিকাণ্ড মোকাবেলার পরিকাঠামো কি রাজ্যের আছে? এই প্রশ্নটাই করছেন, কেননা শহরের বুকে যেভাবে অগ্নিকাণ্ডের ঘটনা লাগাতার ঘটে যাচ্ছে, তাই বড়সড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে তার মোকাবেলা করবার পরিকাঠামো কি রাজ্যের কাছে আছে? এই প্রশ্নটাই সব থেকে প্রাসঙ্গিক হচ্ছে। এবার নজর রাখবো দ্বিতীয় প্রশ্নের দিকে। শহরে বারবার অগ্নিকাণ্ডের দায় কি রাজ্য এড়াতে পারে? বারবার আমরা দেখতে পাচ্ছি যে শহরের একাধিক জায়গায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। এই ঘটনায় রাজ্য সরকার কি তাদের দায় এড়াতে পারে? এই প্রশ্নটা উঠছে। এবার নজর রাখবো 3 নম্বর প্রশ্নের দিকে। নজরদারির অভাবেই কি শহরে বারবার অগ্নিকাণ্ড? কেননা আমরা দেখেছি যে দমকল কর্মী তিনি পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখবার জন্য বিভিন্ন জায়গায় গিয়েছেন এবং পরিস্থিতি খতিয়ে দেখবার চেষ্টাও করেছেন, কিন্তু নজরদারি কি সেভাবে হচ্ছে, সে প্রশ্নটা উঠছে। আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব। বারবার শহরের বুকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে, পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখছেন দমকল মন্ত্রী সুজিত বসু। কিন্তু এখনো অগ্নিকাণ্ডে কেন রাশ টানা যাচ্ছে না? কেন বারবার রাজনীতির প্রেক্ষাপট হয়ে যাচ্ছে এই অগ্নিকাণ্ডের ঘটনাগুলো? এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন বিজেপির মুখপাত্র শতরূপা, আমাদের সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক অনিন্দ্য সিনহা রায়, এবং একই সঙ্গে রয়েছেন পদ্মশ্রী প্রাপ্ত ফায়ার ফাইটার বিপিন গানেত্রা। আপনাকে স্বাগত জানাবো রিপাবলিক বাংলায়। আমরা প্রথমেই একটু বিপিন বাবুর কাছে যাব।
আপনার কাছেই প্রথমে যেতে হচ্ছে, কেননা শহরের বুকে আমরা দেখতে পাচ্ছি যেভাবে লাগাতার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। এক্ষেত্রে আপনাকেই যদি জিজ্ঞেস করি, কেননা আপনি একেবারে গ্রাউন্ড জিরোতে দাঁড়িয়ে পরিস্থিতি মোকাবেলা করেছেন, সেক্ষেত্রে দায় কার? দেখুন, বিভিন্ন বিল্ডিংয়ে এবং বিভিন্ন জায়গায় আগুনের রূপটা টেকনিক্যালি আলাদা আলাদা থাকে। তার মধ্যে যাদের গোডাউন আছে কিংবা ঘর আছে, তারা হয়তো ঠিক মতন প্রিকশন নেয়নি কিংবা সে ভাবেনি যে এরকম ঘটনা ঘটে যেতে পারে, পরে মনে করে। আর দমকলের মধ্যে এখন টেকনিক্যালি নতুন জিনিসগুলো আরও হ্যাঁ বলুন। আনতে হবে, যাতে মানুষের মধ্যে একটা স্যাটিসফ্যাকশন আসে। শুধু দমকলের জন্যে দায়ী করবো না, এটা দমকল এটা করছে, কিন্তু দমকল ভালোভাবে আজকে কাজ করলো, অনেক ভালোভাবে কাজ করেছে। 2 ঘন্টার মধ্যে অত বড় জায়গা, অত বড় স্পেস, যা মানে রাস্তায় হাঁটলে মানুষকে দেখতে পাচ্ছে না, অত ধুয়ো, কিন্তু 2 ঘন্টার মধ্যে কন্ট্রোল করল। একেবারে আমরা একটু অনিন্দ্য বাবুর কাছে যাব। অনিন্দ্য বাবু, আমরা যে পরিস্থিতি দেখলাম, যেটা আমাদেরকে বিপিন বাবু বলছেন যে দমকল ভালো কাজ করেছে, 2 ঘন্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আগুন লেগেই যাচ্ছে শহর কলকাতার বুকে। সেক্ষেত্রে কোথাও গিয়ে কি দমকল দায় এড়াতে পারে? কেননা রক্ষণাবেক্ষণের যে অভাব, সেই বিষয়টি তো পরিষ্কার হচ্ছে। তো বলি, দমকল দায় এড়াচ্ছে না। দমকল যদি দায় এড়াতো তাহলে আগুনটা নিভতো না। সমস্যাটা কোথায় জানেন তো? সমস্যাটা আমাদের সচেতনতা। দেখুন, আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে কোথায় কোথায় আগুন লেগেছে, তার মধ্যে একটা ঘটনা বলি। বাগবাজারে আগুন লেগেছিল। কোথায় আগুন লেগেছিল? বস্তিতে। সেখানে কেউ ফায়ার ফাইটিং কিছু করে না, সেখানে কোনো একটা ফায়ার এক্সটিংগুইশার পর্যন্ত নেই। কি করে তারা ওই ছোট্ট জায়গার মধ্যে আগুন জ্বালিয়ে যারা রান্না করছে, সেখান থেকে আগুনটা লেগে গেছিল। এখানে দমকলে কি করার আছে? দমকল গিয়ে যথাসাধ্য চেষ্টা করে যে আগুনটা নিয়ন্ত্রিত করার, মানুষের যেন ক্ষয়ক্ষতি না হয় সেইটা দেখার। দমকল কোনোভাবেই তার দায় এড়াচ্ছে না। দমকল কিন্তু তৎপর হয়ে, কিছুদিন আগে আপনি বললেন না, আমাদের এই কেষ্টপুরের এখানে রাত্রি 3টের সময় আগুন লেগেছিল একটি বস্তিতে। আপনি বলুন তো, রাত্রি 3টের সময় সুজিত বসু দমকল মন্ত্রী, উনি গিয়েছিলেন, গিয়ে সবাইকে দেখেছেন, যারা ঘর ছাড়া হয়েছেন তাদেরকে অন্যত্রে নিয়ে গেছেন, মানবিকতা দেখিয়েছে। আসলে ঘটনাটা কি জানেন তো, আমাদের সচেতনতা বাড়াতে হবে। আমি তো দেখি লোকেরা সিগারেটের একেবারে আমরা এই বিষয় নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন দমকল মন্ত্রী সুজিত বসু, আমাদের প্রতিনিধি অনুপমের সঙ্গে তিনি রয়েছেন। অনুপম, তোমার মাধ্যমে এই প্রশ্নটি তুলে ধরবার চেষ্টা করব যে বারে বারে আমরা দেখতে পাচ্ছি যে শাসক বিরোধী তরজা চলছে। এই যখনই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে, আজও দেখলাম যে পোর্ট ট্রাস্টের ওপরে তিনি অভিযোগের আঙুল তুলছেন। সেক্ষেত্রে কোথাও গিয়ে রক্ষণাবেক্ষণের বিষয়টি কি তিনি এড়িয়ে যেতে পারেন? একদমই তাই। এই মুহূর্তে দমকল মন্ত্রী আমাদের সাথে রয়েছেন, সরাসরি তার সাথে কথা বলবো। সুজিতদা, গার্ডেন রিজে দাউ দাউ করে সকাল থেকে আগুন জ্বলল, 2 ঘন্টার মধ্যে নিয়ন্ত্রণ। আমরা বলছি যে শহরে বিভিন্ন জায়গায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে, কিভাবে এগোচ্ছেন দমকল দপ্তর, কিভাবে কাজ করবে এই অগ্নিকাণ্ড আটকাতে? প্রথমত বলি, আজকে যে ঘটনাটা হয়েছে সেটা পোর্ট ট্রাস্টেরই তাদের জায়গা। আপনারা দেখেন, পোর্টের বিরাট বড় গোডাউন, পোর্টেরই মধ্যে সব কিছু ব্যাপার। আর পোর্ট তো আপনারা জানেন আমাদের সংস্থা না, পোর্ট একটা সেন্ট্রাল গভর্নমেন্টের একটা সংস্থা, ওরা এই সমস্ত গোডাউনগুলো ভাড়া দেয়। সব থেকে যেটা আশ্চর্য, আজকে আগুনটা খুবই বড় ছিল, খুব দ্রুততার সাথে কন্ট্রোল হয়েছে, কিন্তু 10 থেকে 12টা গোডাউন এফেক্টেড হয়েছে এবং গোডাউনগুলো পুড়ে গেছে। তার কারণ হচ্ছে, আমি বলি, পোর্টের গোডাউন পোর্ট ভাড়া দিতে পারে সব কিছু, কিন্তু ফায়ার লাইসেন্স আমি বলেছি যে তাদের এনকোয়ারি করতে, যে ফায়ার লাইসেন্স ছিল কি না। এত বড় একটা গোডাউনে তারা চালাচ্ছে এবং আরও ওখানে প্রায় 100 মতো গোডাউন আছে। এই গোডাউনগুলো আপনি যখন আগুন হয়েছে তারপরে গোডাউনগুলো ভেঙে পড়েছে। তা আমার বক্তব্য হচ্ছে, ফায়ারের যে সমস্ত ব্যবস্থা নেওয়ার, ওখানে কিছুই আমরা দেখতে পাইনি গিয়ে। এইটা খুব বাজে একটা ব্যাপার। কোটি কোটি টাকার সম্পত্তি ওরা ওখানে রাখছে এবং প্রচুর আমি দেখলাম জিনিসপত্র ছিল, যেগুলো ওই এয়ার কন্ডিশন মেশিনের জিনিসপত্র সব গোডাউন ছিল। আজকে সৌভাগ্য কোনো মানুষ মারা যায়নি ওখানে, সেটা অন্য কথা, লোক ছিল না, কিন্তু এত বড় ক্ষতি
এত বড় একটা আগুন হলো এবং এখান থেকে অনেক বড় কিছু হতে পারতো, এটা ওদের দেখা উচিত। দায়িত্বশীল লোকেদের দায়িত্ব মতো এগুলো দেখা তাদের দরকার আছে। আমরা এনকোয়ারি করছি। কিন্তু অনুপম, এখানে একটা প্রশ্ন দানা বাঁধছে যে যদি পোর্ট ট্রাস্ট এই গোডাউনগুলোকে ভাড়া দিয়ে থাকে, কিন্তু তাদের ফায়ার লাইসেন্স ছিল কিনা তা খতিয়ে এখন দেখা হচ্ছে, কিন্তু অডিট করার তো প্রয়োজন ছিল বা অডিট রিপোর্ট সাবমিট করবার তো প্রয়োজন ছিল। বিরোধিতা তো বিরোধী মানে কোন বিরোধী? বিরোধী মানে কার কথা বলছেন আপনি? নাম বলুন। বিরোধী মানে কে? মানে ধরুন বিরোধী রাজনৈতিক দল এই প্রশ্ন তুলছে যে ফায়ার অডিট হচ্ছে না, নজরদারির অভাব রয়েছে। ফায়ার অডিট ওরা জানে ফায়ার অডিট কত হয়? আমি তো আজকেও আপনাদের টিভিতে কোনো চ্যানেলে বলেছি, ফায়ার অডিট আমাদের প্রতি মাসে 300 করে ফায়ার অডিট ডিপার্টমেন্ট করছি। আমরা গত মাসে মিটিং হয়েছে, সেখানে ডিজি ছিলেন, আমি ছিলাম, আমাদের সেক্রেটারি এসিএস ছিলেন। আমরা যেটা সিদ্ধান্ত নিয়েছি, কোনো সংস্থাকে দিয়ে, প্রাইভেট কোনো এজেন্সিকে দিয়ে আমরা ভাবনা চিন্তা করছি, কারণ এত ফায়ার অডিট আমাদের ডিপার্টমেন্টের পক্ষ থেকে করা সম্ভব না। আমরা একটা প্রস্তাব গ্রহণ করেছি যে আমরা পুজোর পরে আমরা যদি কোনো কাউকে দিয়ে, যারা অনেক ধরনের সংস্থা আছে, এজেন্সি আছে, তাদেরকে দিয়ে ফায়ার অডিট করানো যায় কিনা, এটা আমরা একটা সার্ভে করে দেখতে বলেছি। তা আমরা নিশ্চয়ই সেগুলো করছি। যারা বিরোধীরা বলছে তাদেরকে বলবেন, এই পোর্ট ট্রাস্ট হচ্ছে সেন্ট্রাল সংস্থা, তাদের কোনো ফায়ারের কোনো ইকুইপমেন্ট সেখানে ছিল কি না, সেখানে কোনো ব্যবস্থা ছিল কি না, সেটা তো তাদের দপ্তরের কাজ, এটা তো আমার দপ্তরের কাজ না। আমরা আগুন নেভাতে সে রেলে যখন আগুন লেগেছিলো আমরা আগুন নিভিয়েছি। যখন আমরা রেলের তো ড্রয়িংয়ে আমরা দেখাতে পারিনি। এটা যারা বিরোধীরা বলছেন তাদেরকে বলবেন আপনারা জেনে কথা বলুন। একেবারে অনুপম, এখানেই জানতে চাইবো, যখনই আমরা দেখেছিলাম যে স্ট্র্যান্ড রোডে পূর্ব রেলের অফিসে যখন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল, তখন কিন্তু রেল দফতরের দিকে অভিযোগের আঙুল তোলা হয়েছিল। আজ যখন দেখছি যে পোর্ট ট্রাস্ট যে গুদামগুলিকে ভাড়া দিয়েছিল, সেখানেও কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনায় পোর্ট ট্রাস্টের দিকে অভিযোগের আঙুল উঠছে। কিন্তু সেক্ষেত্রে এই বারে বারে অভিযোগের রাজনীতি কেন আসছে? এক্ষেত্রে দমকল তাদের ভূমিকা পালন করবে এবং অগ্নি নির্বাপন ব্যবস্থায় নজর দেবে, সেক্ষেত্রে অভিযোগের রাজনীতিটা কেন কাজ করছে? বলছি যে একটা দপ্তর কাজ করছে, সেই দপ্তরকে কাজ করার সুযোগ দিতে হবে, অডিট করছে, আপনি বলছেন বেসরকারি সংস্থা দেবেন, কিন্তু এই অভিযোগের রাজনীতিটা কোথাও কাজে বাধা হয়ে দাঁড়াচ্ছে। আমাদের কাজ আমরা ঠিকই করি, কিছু মানুষ সবসময় দেখুন, আজকে কেন, গতকাল নিমতলাতে যে আগুনটা হয়েছিল আপনারা দেখেছেন, সেই নিমতলাতেও আমরা খুব দ্রুততার সাথে আগুন কন্ট্রোল করেছি। একটা বলুন কাঠের গুদাম আছে প্রচুর, তার মধ্যে যদি ওপরের লোকে রান্না করে, লোকে ওখানে থাকে, বাগরি মার্কেটে আপনারা দেখেছেন, আমরা তো বাগরিতে সব ক্লিয়ার করে দিয়েছি এবং উদ্বোধনও হয়েছে, উদ্বোধন করে আবার হয়েছে। আমরা তো কারোর বিরুদ্ধে, কারোর সঙ্গে তো আমাদের ঝগড়া নেই, কিন্তু আমরা বলছি কোটি কোটি টাকার আপনি কাঠের গুদামের ব্যবসা করছেন, কিন্তু আপনাদেরও তো উচিত কিছু নিয়মকানুন মানা, কিছু সিস্টেমে চলা। আমরা তো সবাইকেই ডেকেছি, তারা যদি না করে তাহলে তো মানুষের জীবন, টাকার থেকেও তো জীবন বড় দাম, তা জীবন যদি চলে যায় তাহলে আর কি হবে, টাকা দিয়ে কি হবে? তাই সবাইকেই বলছি, যারা যে সমস্ত সংস্থা আছে, যে সমস্ত এজেন্সি আছে, সবাইকেই বলছি সবাই যাতে ঠিকভাবে করবার চেষ্টা করে। সরকারের কাজ ঠিকমতো করবে। আজকে আমরা তো অনলাইন করে দিয়েছি, আজকে আমাদের অনলাইন করে দিয়েছি, আজকে আমাদের নজরদারি অনেক বাড়িয়েছি। ফায়ার অডিট তো আগে কোনো দিন ছিল না, আমরা তো ফায়ার অডিট চালু করেছি। রেল এবং যে বলছিলাম পোর্ট ট্রাস্ট, তারা নিজস্ব অডিট করুক না, সেলফ অডিট তারা নিজেরা করুক না, তাদের ডিপার্টমেন্টে অডিট। তারা শুধু গোডাউন ভাড়া দেবে, রোজগার করবে। সেখানে কিছুদিন আগে স্ট্যান্ড রোডে একটা বড় ঘটনা, গুদামে আগুন লেগেছিল, স্ট্যান্ড রোডের এই পোর্ট ট্রাস্টেরই গোডাউনও আগুন লেগেছে। সেখানেও আমরা বলে এসেছিলাম এত গোডাউন ভাড়া দিচ্ছে, অ্যাক্সেস নেই, কিছু নেই। আমরা তো, আমাদের লোকেরা তো জীবন ঝুঁকি নিয়ে তারা আগুন নেভাতে যায়, তারপর ওই গোডাউনে যদি কোনো লোক থাকতো, অনেক লোক মারা যেতে পারতো। এগুলো তাদের দেখা। আজকে পোর্ট ট্রাস্টে গাফিলতি ছিল, নিশ্চয়ই গাফিলতি সেখানে বলছে তো। প্রাথমিক যা রিপোর্ট আছে তাতে কোনো রকম কিছু আমরা দেখতে পাইনি। এখন ওরা নাকি এজেন্সিকে ভাড়া দিচ্ছে, তাই এজেন্সিকে ভাড়া কে দিচ্ছে? পোর্ট ট্রাস্ট দিচ্ছে। তা সরকার এখানে কি করবে? তা তাদের উচিত তো ফায়ার লাইসেন্সটা নেওয়া, গোডাউন লাইসেন্স নেওয়া, তাদের ওয়্যার হাউসের পারমিশন নেওয়া। তারা না করে শুধু ভাড়া দিয়ে চলে যাচ্ছে, তাহলে কি করবে? আমাদের কাজ আগুন নেওয়ানো, আমরা দ্রুততার সাথে আগুন নিভিয়েছি। একদমই তাই। সুজিত বোস ছিলেন আমার সাথে। তুমি বুঝতেই পারছো যে পোর্ট ট্রাস্টের একটা বড় গাফিলতি রয়েছে, মন্ত্রী এমনটাই জানাচ্ছেন। কিন্তু এভাবে ভাড়া দিতে গেলে অনেক সময় ফায়ার অডিটের পাশাপাশি নিজেদের একটা অডিটের প্রয়োজন রয়েছে, সেই অডিটটাও যাতে করা হয়, এ দাবিটাও কিন্তু রাজ্যের দমকল মন্ত্রী তুলছেন।
একেবারে অনুপম, অনেক ধন্যবাদ। সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি অনুপম, ছিলেন দমকল মন্ত্রী সুজিত বসু। আমরা একটু শতরূপাদির কাছে যাব। শতরূপাদি, যে ধরনের আমরা অগ্নিকাণ্ডের ঘটনা বারে বারে চাক্ষুষ করেছি শহর কলকাতার বুকে, বাগরি মার্কেট, নন্দরাম মার্কেট এবং স্ট্র্যান্ড রোড এবং আজ গার্ডেন ব্রিজ, প্রত্যেকটি জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে কোথাও গিয়ে একটা দায় চাপানোর বিষয় উঠে আসছে। কেন্দ্রের দিকে, কখনো বা রেলের দিকে, কখনো পোর্ট ট্রাস্টের দিকে, এমন অভিযোগ কিন্তু উঠে আসছে। এই বিষয়টি কি কাম্য কখনো? পৌলমী, শুভ সন্ধ্যা। আমি মন দিয়ে সুজিতবাবুর কথা শুনছিলাম। আমি ওনার সঙ্গে 100% একমত। উনি অ্যাজ ইউজুয়াল সবসময় তো দায়ে এড়িয়ে যান, কিন্তু যেটা উনি বললেন, যেটা মানুষের একটা সচেতনতা দরকার, এবং ওরা নাকি এতটাই মানে ঝটপট করে ওরা আগুন নিভিয়ে দিচ্ছে, সেটা আমি মানলাম। এটা দমকল মন্ত্রী থেকে আমি দমকলের কর্মীদের, ফায়ার ফাইটার যিনি আছেন আপনাদের চ্যানেলে, তোমাদের চ্যানেলে, আমি তাকে ধন্যবাদ জানাবো। কিন্তু যেটা ঘটনা সেটা হচ্ছে দুম করে পোর্ট ট্রাস্ট বা কোনো সেন্ট্রাল এজেন্সিকে বা রেলকে বা এর দোষ তার দোষ, আমার কোনো দোষ নেই, আমি ধোয়া তুলসী পাতা, এই অ্যাটিটিউডটা ঠিক নয়। দমকল আসবে কখন? যখন আগুন ধরে যাচ্ছে। আগুনটা ধরছে কেন? এই যে তোমরা যেটা বারবার বলছো যে এটা তো একটা রেলের জমি কি একটা পোর্টের জমি কি, এখন ওয়্যার হাউসে আগুন ধরেছে, ওয়্যার হাউসে কেন আগুন ধরেছে সেটা নিয়েও আমি আসছি। কিন্তু মূল কথা হচ্ছে এই যে এত জায়গায় আগুন ধরছে, এক নম্বর আমার অবজারভেশন হচ্ছে there has been no, মানে এক ফোঁটা কোনো ফায়ার পারমিটের কোনো সচেতনতা, সেন্সিটাইজেশন বা চেকিং কোনোটাই আমরা কিন্তু চোখে দেখিনি। হ্যাঁ, দমকল মন্ত্রী এসে যান, উনি এসে তদারকি করেন যখন আগুন ধরে গেছে, কিন্তু আগুন ধরবে কেন? আগুন ধরা মানে এটা বন্ধ করার, এটা যাতে শুরু না হয় আগুন, সেইটা করার জন্য কোনো তৎপরতা আমরা দমকল মন্ত্রীর কাছ থেকে দেখি না। তাহলে কি এটা আমি ধরে নেব যে এটা কোনো, কারণ যে কোনো তুমি কর্পোরেশন পারমিট চাইলেই তোমার ফায়ার পারমিট হচ্ছে ওয়ান অফ দ্য ভেরি নেসেসারি ডকুমেন্টস। তাহলে কি আমি ধরে নেব যে কর্পোরেশন এবং দমকল মন্ত্রী তাদের তোলাবাজি চালিয়ে যাচ্ছে? তারা কি নিজেদের মধ্যে সিন্ডিকেট চালিয়ে যাচ্ছে? ঠিক আছে, তুমি আমাকে অমুক টাকা দাও, আমি দেখবো না তোমার ওখানে ফায়ার পারমিট আছে কিনা। এইটা করতে গিয়ে, নিজেদের পকেট ভরতে গিয়ে সাধারণ মানুষের ক্ষতি হয়ে যাচ্ছে না? আমি ধরে নিচ্ছি সাধারণ মানুষের সচেতনতা অনেক বেশি দরকার। আমি 100% এগ্রি করছি দমকল মন্ত্রী এবং পূর্ববর্তী যে দুজন বক্তা ছিলেন। মানে আপনি যেটা বলতে চাইছেন যে আগুন লেগে যাওয়ার পর পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখছেন এবং আগুন নিয়ন্ত্রণে আনার তিনি যাবতীয় পদক্ষেপ করছেন, কিন্তু আগুন লেগে যাওয়ার আগে কেন পরিকাঠামোগত উন্নতি ঘটানো হয়নি? আমরা এই বিষয়টি জানবো অনিন্দদার কাছে। অনিন্দদা, যে বিষয়টি বারে বারে উনি অভিযোগ করছেন যে আগুন লেগে যাওয়ার পর দমকল মন্ত্রী অনেক চেষ্টা করছেন, অনেক কাজ করছেন, কিন্তু কেন আগে থেকে রক্ষণাবেক্ষণের কাজটাতে গুরুত্ব দেওয়া হচ্ছে না? একো হচ্ছে। শুনুন, আমি আপনাকে বলি, ফায়ার অডিট ধরুন হলো, দেখলো সমস্ত ঠিক আছে, ওটাই শেষ নয়। একটা ফায়ার এক্সটিংগুইশারে একটা টাইম আছে, তারপর ওটাকে চেঞ্জ করতে হয়। যে স্প্রিংকলারগুলো আছে সেগুলো মাঝে মাঝে ফাটিয়ে দেখতে হয় সেখান দিয়ে ঠিক জলটা আসছে কিনা। এইগুলো সচেতনতা তো যে সংস্থা, সেই সংস্থাকে ফার্স্ট দেখতে হবে। কিন্তু কোন জায়গায় বা কোন সংস্থাকে ফায়ার লাইসেন্স দেওয়ার বিষয়টি তো অবশ্যই দমকলের হাতে রয়েছে। মন্ত্রী সুজিত বসু বললেন 300টা করে প্রতিবার আমরা ফায়ার মানে অডিট করা হচ্ছে। তো দেখুন, ব্যাপারটা হচ্ছে, আবার আমি আপনাকে বলি, আচ্ছা বলুন তো, বস্তিতে কি ফায়ার অডিট করা হবে? গিঞ্জি, যেখানে প্রচুর বস্তি, যেখানে মানুষ রান্না করছে মানে খোলা জায়গায়, কিন্তু আমরা দেখেছি যে বড় বড় আবাসন বা এই বড় বড় যে গোডাউনগুলো, সেখানেও তো এই বিষয়গুলো দেখা দরকার ছিল। মানুষকে বোঝার চেষ্টা করুন ছত্রপতি, আপনি কথায় কথায় সিন্ডিকেট, তোলাবাজি, এসব কি ধরনের কথা বলছেন? সব নিয়ে রাজনীতি করতে হয় আপনাকে? মানুষের জীবন জড়িত এখানে, আপনি ভুললে চলবে না। এটা আগুন, এটা নিয়ে খেলা করার জিনিস নয়, এটা নিয়ে রাজনীতি করার জিনিস নয়। একেবারে আগুন, এটা নিয়ে খেলা করার জিনিস নয়, একদমই তাই। আমি একটু একেবারে অনিন্দদা, আমরা একটু বিপিন বাবুর কাছে যাব। বিপিন বাবু, বারে বারে যে বিষয়টি দেখতে পাচ্ছি যে অভিযোগ পাল্টা অভিযোগ হচ্ছে, কিন্তু গ্রাউন্ড রিয়েলিটি তো অন্য কথা বলছে। বারে বারে অগ্নিকাণ্ডের ঘটনাটা কেন ঘটছে? খামতিটা ঠিক কোন জায়গায় রয়েছে? দেখেন, এর মধ্যে দমকলের যত রেসপন্সিবিলিটি আছে তারা সেই রকম কাজ করছেই, কিন্তু তার চেয়ে বেশি রেসপন্সিবিলিটি যাদের ঘরে আগুন লাগছে তারা কিভাবে মেনটেন্যান্সে ভুল করেছে, কি টেকনিক্যালি মিস্টেক করেছে, তার জন্য হয়েছে। কিন্তু সে নিজের গায়ে উপরে নিতে চাইছে না, সে বলতে চাইছে না আমার এই ভুল ছিল বলে আগুন লেগে গেল।
না, আমার যেটা প্রশ্ন যে বারে বারে অগ্নিকাণ্ডের ঘটনা কেন ঘটবে এই শহর কলকাতার বুকে, সেক্ষেত্রে কি কি প্রিকশন নেওয়া যেতে পারে, বা দমকল আগে থেকে রক্ষণাবেক্ষণ এবং একই সঙ্গে অডিটের পাশাপাশি আর কোন কোন পদক্ষেপ গ্রহণ করতে পারে যাতে অগ্নিকাণ্ডের ঘটনায় রাশ টানা যায়? হ্যাঁ, তার জন্যে এখন টেকনিক্যালি অনেক কেমিক্যাল বেরিয়ে গেছে নানা রকম, সেই কেমিক্যাল ঘরে রাখা উচিত। কেন ওই কেমিক্যাল যদি ফায়ারে মেরে দিই কিংবা বাড়িতে আগুন যেটা আপনি লাগলে, ফায়ার বলের কথা বলছেন, ফায়ার বল না, একটা কেমিক্যাল টিউব বেরিয়েছে, সে 2 কিলোমিটার এরিয়ার অক্সিজেনটাকে অ্যারেস্ট করে নেয় যাতে আগুনটা, মানে ড্রাই মোনো অ্যামোনিয়াম ফসফেট জাতীয় কোনো জিনিস যাতে ব্যবহার করা হয় অক্সিজেনের সঙ্গে দাহ্য পদার্থের যাতে দূরত্ব তৈরি হয়, গ্যাপ হয়ে যায়, আর তাতে আগুন তাড়াতাড়ি নিভে যায়। তার জন্যে পাবলিককে বোঝাতে হবে যে তোমরা এইসব জিনিসগুলো রাখো ঘরে তোমাদের ভালোর জন্যে। মানে আপনি বলতে চাইছেন যে আম জনতাকে সচেতন হতে হবে। হ্যাঁ, আর দমকল তো আছে, দমকলকে ডাকলে দমকল তো যাবে, ওর ডিউটিও করবে, ওর কাজও করবে, ওর টেকনিক্যালি দেখবে ও কোথায় মিস্টেক হয়েছে। কিন্তু সব দোষ যদি আমি কারোর উপর চেপে সাইড হয়ে যায় সেটা উচিত নয়। একেবারে আমরা এই নিয়ে আলোচনা করছি এবং আলোচনা জারি থাকবে আমাদের, তবে ছোট্ট একটা বিরতির পর এই যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে বারে বারে শহর কলকাতার বুকে, সেক্ষেত্রে অভিযোগ পাল্টা অভিযোগের বাইরে যদি আম জনতা সচেতন হতে পারে সেক্ষেত্রেও পরিস্থিতি মোকাবেলা করা যেতে পারে। কিন্তু তারপরেও দমকলের ভূমিকা নিয়ে একটা প্রশ্ন উঠছে। আগুন যখন লাগছে তখন যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছে দমকল কর্মীরা, কিন্তু কেন আগে অগ্নি নির্বাপন ব্যবস্থা এবং পরিকাঠামোগত উন্নতির দিকে নজর দেওয়া হচ্ছে না? এই প্রশ্নটা উঠছে, এই সমস্ত প্রশ্ন নিয়ে আলোচনা করব, তবে একটা বিরতির পর সঙ্গে থাকুন। ভেতরে অনেক রাসায়নিক পদার্থ রয়েছে, অনেক দাহ্য পদার্থ রয়েছে। কালো ধোঁয়ায় গোটা আকাশ ছেয়ে গিয়েছে। 3টে পরপর গোডাউনে আগুন লেগে যায়। আমরা প্রথমে একটু অনিন্দদার কাছে যাব। অনিন্দদা, বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ তিনি স্পষ্ট বলছেন যে নজরদারি হচ্ছে না, এই অগ্নিকাণ্ডের ঘটনার জন্য পুরোপুরি দায়ী রাজ্য সরকার। দেখুন, দিলীপ ঘোষ কোনোদিনই স্পষ্ট কথা বলেন না, উনি আজকে এক কথা বলেন, কালকে আর এক কথা বলেন, ওটাকে এনে গুরুত্ব দিচ্ছি না আমি কেন পশ্চিমবঙ্গের মানুষও গুরুত্ব দিচ্ছে না, সব কিছুতে নিয়ে রাজনীতি হয় না। আচ্ছা বলুন তো, যদি এই রাজ্যের কথা বলেন, অন্য রাজ্যে কি আগুন ধরে না? আমি আপনাকে তথ্য দিয়ে দেখাতে পারি। 23 এপ্রিল 2021 মহারাষ্ট্রে একটি হসপিটালে, কোভিডের হসপিটালে, সেখানে আগুন লেগেছিল। এরকম বহুড়ি উড়িয়ে আছে। মোরাদাবাদে ওয়াক্স ফ্যাক্টরিতে আগুন লেগেছে কিছুদিন আগে। কিন্তু একাধিক রাজ্যে আগুন লাগলেও আমাদের এই রাজ্যে অগ্নিকাণ্ডের ঘটনা কি কাম্য? নিশ্চয়ই না, একদমই নয়। যতক্ষণ না মানুষের সচেতনতা বাড়বে, আমি আবারও বলছি, ততদিনে কিছু করা যাবে না। আপনি দেখবেন আমাদের দমকল দপ্তর থেকে প্রতিটা মেলাতে একটা করে স্টল দেওয়া হয়, কি করা উচিত কি করা উচিত না, অ্যাওয়ারনেসের জন্য। আপনি গিয়ে দেখবেন স্টলগুলো ফাঁকা, কেউ যায় না। কিন্তু দমকল দপ্তর তৎপরতার সঙ্গে করার চেষ্টা করছে। পশ্চিমবঙ্গ সরকার, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার খুব তৎপরতার সঙ্গে, আপনি দেখবেন ছোট ছোট গলি যেখান দিয়ে দমকল নিয়ে যাওয়া যায় না, তার জন্য মোটরসাইকেল কেনা হয়েছে এবং সেই মোটরসাইকেল থেকে জল দেওয়া যায় সেরকম ব্যবস্থা করা হচ্ছে, রোবটের ব্যবস্থা করা হচ্ছে, চেষ্টা প্রচন্ড করা হচ্ছে। কিন্তু মানুষের সচেতনতা বাড়ছে না। আমরা দেখলাম যে আজকে দমকল মন্ত্রী তিনি স্পষ্ট বললেন যে ফায়ার অডিট করা হবে এবং একই সঙ্গে যে ফায়ার লাইসেন্স, এই যে গার্ডেন রিচের যে সমস্ত গোডাউনগুলি রয়েছে সেখানে ফায়ার লাইসেন্স ছিল কিনা তা এখন খতিয়ে দেখা হবে। এগুলো কি আগে যদি খতিয়ে দেখা হতো তাহলে তো এই ধরনের বিধ্বংসী অগ্নিকাণ্ডটা কোথাও গিয়ে এড়ানো যেত? দেখুন, আমাদের মন্ত্রী সুজিত বসু বললেন, যত এতগুলো দপ্তর আছে, মানে এতগুলো অফিস আছে, এতগুলো বাড়ি আছে, 300টা করে ওনারা অডিট করছেন, তারপরেও আর করা সম্ভব নয়। ভাবনা চিন্তা চলছে যেন আরো ভালো করে আরো অডিট করা যায়, বেসরকারি সংস্থা দিয়ে অডিট করা যায়। আমি শতরূপাদিকে একটা প্রশ্ন করি। আচ্ছা শতরূপাদি, আপনি যে এত কথা বলছেন, আপনার বাড়িতে একটা ফায়ার এক্সটিংগুইশার আছে, দেখাতে পারবেন? পারবেন না। আমরা সচেতন নই। আমি আপনাকে না, আমার সবাইকে কথা বলছি, আমরা সচেতন নই। যতক্ষণ না পর্যন্ত আমরা সচেতন হব, এটা কিছু করা যাবে না। শুধু রাজ্য সরকারকে দেখিয়ে দেবো, ওই করতে পারে। একেবারে শতরূপাদির কাছে যাব। শতরূপাদি, যে অভিযোগটা উনি বারে বারে করছেন যে দমকল আধিকারিকরা এবং দমকল মন্ত্রী, দমকল দপ্তর যা যা ব্যবস্থা করছে যা যথেষ্ট, সাধারণ মানুষ সচেতন হচ্ছে না, তাই এই ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে।
অনিন্দ্যবাবুর মাথা ব্যথা বেশি আমাকে নিয়ে আমি দেখছি। আমি প্রথমে না, উত্তরটা দিই। আমার মানুষকে নিয়ে মাথা ব্যথা। তোমার ক্যামেরা আছে এখানে, পশ্চিমবঙ্গ মানুষকে নিয়ে মাথা ব্যথা। দ্বিতীয়ত আমার এন্টায়ার আবাসনে তাতে দেখে সেটা মনে হচ্ছে না, আমার সেটা দেখে মনে হলো না। আপাতত চুপ করুন, আমি কথা বলছি। এই রেগে পুরো যাচ্ছেন কেন? আবাসনে শুধু ফায়ার এক্সটিংগুইশার আছে প্রতিটা আপনার টাওয়ারে, ভালোর জন্য তা নয়, বলছি। আমাদের রেগুলারলি ফায়ার ড্রিল হয়। এই ফায়ার ড্রিলটার জন্য আমাকে কি দেখে মনে হচ্ছে আমি রেগে যাচ্ছি? বাজে কথা বলবে না, একটু চুপ করুন, আমায় কথা বলতে দিন। আমি এই ফায়ার যে ড্রিলটা, এটা আমি বলছিলাম যে একটু ফায়ার ডিপার্টমেন্টের তরফ থেকে যদি প্রতিটা জায়গায় যতটা সম্ভব একটু যদি করা যায়, একটু যদি ফায়ার নিয়ে ও আগুন নিয়ে সেন্সিটাইজেশন যেটা বলে, মানে একটু তৎপরতা হওয়া, একটু লোকের কাছে অ্যাওয়ারনেস করা, এটাতে নিশ্চয়ই রাজনীতি করতে লাগে না। উনি আমাকে বলছেন যে আমি নাকি রাজনীতিকরণ করছি, ওনার মন্ত্রী এই থেকে তো আরম্ভ আপনি করে বললেন, এই পুরো এই তো আপনি বললেন সিন্ডিকেট টাকা নিয়ে ছেড়ে দিচ্ছে, এই তো আপনি বললেন। আমি তো রাজনীতি করিনি, শতভাবে আমি রাজনীতি করিনি, আপনিই তো করছেন, আপনিই তো বলছেন। তো সেটাই তো হচ্ছে, একটা সিরিয়াস ইস্যু নিয়ে আলোচনা হচ্ছে, সেটা নিয়ে আপনি এই তো বলছেন সিন্ডিকেট, আপনি চুপ করুন, আমাকে কথা বলতে। পলমি, ওকে থামাও না, পলমি থামাও আমাকে। একেবারে শত্রুপাতি, আপনি বলুন অনিন্দুদা প্লিজ। এটা কি হচ্ছে? হ্যাঁ শত্রুপাতি বলুন, আপনি বলুন। চুপ করতে বলুন, আপনি বলুন। দেখো পৌলমি, আমার যেটা বক্তব্য যে এই যে প্রথমে যে ফায়ার পারমিটটা, হ্যাঁ ফায়ার পারমিটটা নিয়ে এই ব্যাপারটা নিয়ে গাফিলতি হবে কেন? দমকল মন্ত্রী, ফায়ার মিনিস্টার, কর্পোরেশন, এটা প্রত্যেকেরই দেখা দরকার। ফায়ার লাইসেন্স যেটা, ফায়ার পারমিট যেটা, সেটা যদি থাকে খুব ভালো কথা, সেটাকে রেগুলার রিনিউ করা। আমি বলছি না যে মন্ত্রী গিয়ে দাঁড়িয়ে করুক, কিন্তু তাহলে মন্ত্রী স্টাফ এমনিতেই তো এখানে আনএমপ্লয়মেন্ট চলছে, তাদের কাজ বাড়াক। ওরা যদি নিজেদের পকেট ভরে, মানে আমি জানি এটা হয়, আমি দেখেছি এটা বিভিন্ন জায়গায়, বিভিন্ন বড় বড় মার্কেটে, বিভিন্ন জায়গায় তারা নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করে নেয় যে আপনি আমাকে চুপ করুন। আচ্ছা আমরা আসছি শত্রুপাতি, অনিন্দুদা আসছি আপনার কাছে, আসছি আপনার কাছে। বলুন শত্রুপাতি। রিপাবলিককে একটু চুপ করতে বলো। পৌলমি, দিস ইজ নট ডান। আমাকে ডেকে কথা বলানোর কোনো যুক্তি নেই। না আপনি বলছেন, বলুন আপনি। চুপ করতে বলো, নয় মাইকটা মিউট করুন। আপনি বলুন অনিন্দুদা প্লিজ। নিজেদের তোলাবাজি এবং নিজেদের সিন্ডিকেট, এটা যদি আপনি সেই দিলীপ ঘোষের মতো কথা বলছেন, এরা কমায়, আপনি সেই দিলীপ ঘোষের মতো কথা বলছেন, প্রমাণ দিতে পারবেন না। তৃণমূল ক্রিয়েট করছে এটা। আবার তৃণমূল আসলে কোথা থেকে? আমি জানি না। এই যে বড় বড় মার্কেট, নিমতলায়, চুপ করুন, নিমতলায় যে কাঠগোলাতে আগুন ধরেছে, সেইগুলো কি এগুলো কি সেন্ট্রাল এজেন্সি? হ্যাঁ, ওয়্যার হাউসে যেটা ওরা বারবার বলছে যে পোর্টের যে দায়িত্ব ওরা দিয়ে দিচ্ছে, পোর্ট কিন্তু এগুলো আমি জানি লিজ করা হয়, রেন্টে দেওয়া হয়। ডেফিনেটলি পোর্টের দায়িত্ব আছে, পোর্ট ডেফিনেটলি এটা এড়াবে না। পোর্ট নিশ্চয়ই এটা এনকোয়ারি করে দেখবে কি হয়েছে, কিন্তু সবটাই পোর্টের দায়িত্ব, সবটাই এইটা দিয়ে দায় এড়াতে পারবে না। নতুন নয় পৌলমি, একেবারে আমরা আসছি। কেন্দ্র রাজ্য তরজা, এই বিষয়গুলি বারবারে জারি থাকছে। আমরা একটু বিপিন বাবুর কাছে যাব। বিপিন বাবু, কেন্দ্র রাজ্য তরজা আমরা বাদ দিলাম, কেননা সাধারণ মানুষের স্বার্থে আমরা এই সমস্ত অভিযোগ, পাল্টা অভিযোগকে বন্ধ যদি রাখি, সেক্ষেত্রে বিভিন্ন মার্কেটে আমরা দেখেছি, গোডাউনে দেখেছি, বহুতল আবাসনেও দেখেছি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সেক্ষেত্রে কোথাও গিয়ে যে পরিকাঠামোগত সমস্যা, সেই বিষয়টাই তো বেআব্রু হচ্ছে বিপিন বাবু। মানে পরিকাঠামোগত যে বিষয়গুলি, একাধিক জায়গায় গোডাউনের দৃশ্য আমরা দেখেছি, বিভিন্ন মার্কেটের দৃশ্য আমরা দেখেছি, বা কখনো বহুতল আবাসনের ক্ষেত্রেও দেখেছি, সেখানে তো বারে বারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে এবং তখনই মানুষজন সহায় সম্বলহীন হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে যে অগ্নি নির্বাপন ব্যবস্থা বা অগ্নি নির্বাপনের যে পরিকাঠামো, সেটাও তো যে কোথাও অভাব রয়েছে, সেই বিষয়টা তো বেআব্রু হচ্ছে। দেখেন, অনেক জায়গায় দেখি, অনেক জায়গায় গেছি এই ছোটোবেলার থেকে, কিন্তু কোনো জায়গায় ফায়ার ফাইটিংয়ের সব জিনিস রয়েছে, কিন্তু তাকে কোনোদিন টেকনিক্যালি ইউজ করিনি বলে সে এমনি পড়ে আছে, রাস্ট লেগে গেছে, আর যখন দরকার তখন ওটা চলছে না। আপনি যেটা জিনিসটার খরচা করে লাগালেন, তাকে প্রত্যেক মাসে কিংবা 6 মাসে একবার চেক করতে হবে তার কি পজিশন, সে চলছে কি না। বিপিন বাবু, ফায়ার ফাইটার হিসেবে আপনি প্রচুর কাজ করেছেন, একেবারে গ্রাউন্ড জিরোতে দাঁড়িয়ে আপনি কাজ করেছেন। সেক্ষেত্রে বেসিক নিড, মানে ন্যূনতম প্রয়োজনটা কি? মানুষজনের সচেতনতা নাকি পরিকাঠামোগত উন্নতি? মানুষের সচেতনতা খুবই দরকার, কেন যেভাবে ক্রাউডটা আর জায়গাটা কমে যাচ্ছে আর ক্রাউডটা বাড়ছে, সেই জন্য স্ট্যাম্পেড হচ্ছে।
এই স্টেম্পেড হওয়াতে মানুষের ঘরের মধ্যে চাপ সৃষ্টি বাড়ছে, জিনিসের হোক মানুষের হোক, তার সাইড এফেক্টটা ফোরসিলিংয়ে হিট ধরছে, যেটা ওয়ারিংয়ের মধ্যে, তার থেকে শর্ট সার্কিট হয়ে ফোরসিলিংয়ে আগুন লাগছে। এই এক সপ্তাহ আগে স্ট্যান্ডার্ডে গেছিলাম, ফোরসিলিংয়ে আগুন, তখন বোঝা গেল সাধারণ আগুন আছে কিন্তু ফোরসিলিংয়ে আছে। একেবারে আমরা একটু অনিন্দদার কাছে যাব। অনিন্দদা, যে আমরা দেখেছিলাম যে দমকলের নিয়ম অনুযায়ী একটি ফ্লোরের সঙ্গে আরেকটি ফ্লোরের যোগাযোগের মাধ্যমে যে একটি নির্দিষ্ট ব্যবধান এবং দুটি সিঁড়ি রাখা প্রয়োজন, যাতে আগুন লাগলে একটি সিঁড়ি থেকে না নামতে পারলে অন্যটি ব্যবহার করা যায়। একাধিক বিল্ডিং এর পারমিশন কিন্তু শহরের বুকে দেওয়া হচ্ছে। একাধিক জায়গায় যে অগ্নি নির্বাপন যে ব্যবস্থা বা পরিকাঠামোগত বা ফায়ার লাইসেন্সের ক্ষেত্রে যা যা প্রয়োজন তা কি দেওয়া হচ্ছে? আপনার কি মনে আমি হচ্ছে? বলি পৌলমী, আপনি যেগুলো বলছেন, আমরা কিন্তু মানে পশ্চিমবঙ্গ সরকারের দমকল দপ্তর কিন্তু সচেতন, এগুলো দেখে। আচ্ছা, আপনি একটা কথা বলুন তো, বস্তি এলাকায় কি ফায়ার অডিট করবে বলুন তো? শতবাদীকে জিজ্ঞেস করুন, ওনারা তো কোনো জানেন না। এই যে বিপিন বাবু যেটা বলছিলেন, মানুষের সচেতনতা, কারণ জিরো গ্রাউন্ডে গিয়ে তো ওরা কাজ করেননি কোনোদিন। মানুষের সচেতনতা না হলে না, আমরা দাদা আমরা একটু বস্তির বাইরেও তো বহুতল আবাসন আছে, বিভিন্ন মার্কেট আছে, একেবারে বস্তি এলাকায় যখন আগুন লাগে সেক্ষেত্রে পরিস্থিতি ভয়ঙ্কর হয়, সহায় সম্মুখীন হয় তারা। সচেতনতার কথাটা বলছি, আমাদের বলা আছে মোটরসাইকেল চালালে হেলমেটটা পরতে হবে। লোকে দেখবেন হেলমেটটা সাইডে রেখে মোটরসাইকেলটা চালাচ্ছে, এটা সচেতনতার অভাব। সেরকমই সে বড় বড় বিল্ডিংই হোক, ফ্যাক্টরি হোক আর বস্তি হোক, যতক্ষণ না সচেতন, আমার আমরা তো দেখেছি যে প্রথম প্রায়োরিটি মানে একদম ফার্স্ট প্রায়োরিটি হিসেবে দেওয়া হয়েছে যে ফায়ার রেজিস্ট্যান্ট যে শীট, সেই শীটটা যাতে একতলার সঙ্গে দোতলার যদি আগুন লেগে যায় বা ধোঁয়া যাতে অন্য তলায় না পৌঁছতে পারে, এই বিষয়টি প্রথমত উল্লেখ করা হয়েছে। কিন্তু কতগুলো বিল্ডিং এ এই বিষয়টি আছে, কিন্তু তারপরেও তো তারা ফায়ার লাইসেন্স পেয়ে যাচ্ছে না। এরকম যদি থেকে থাকে, যারা যখন অডিট করা হয় তাদের গাফিলতিগুলো দেখানো হয়, এবং যতক্ষণ না পর্যন্ত একেবারে আমরা এখানেই তো প্রশ্ন করছি যে কোথাও গিয়ে কি গাফিলতিটা উঠে আসছে না শতরূপাদি? আমি এটাই কিন্তু বারবার বলছি, আমি তো বলছি ওনার বেশি আমাকে নিয়ে চিন্তা, আমি রেগে যাচ্ছি কিনা এইসব নিয়ে ওনার চিন্তা না। আপনি বলুন, নিজেরটা নিজে ফোকাস করতে, নিজের পার্টিকে বলুন। 11 বছর ধরে বেকার খুব কাজ করেছে, কোনো কাজ করেনি। আমি সেটাই বলছি পৌলমী, যে এই যে সেন্সিটা, আমি বারবার কিন্তু এক কথা বলছি, ফায়ার পারমিটগুলো বা ফায়ার নিয়ে সেন্সিটাইজেশন, মানুষকে সচেতনতা করার সেই বেসিক কাজটুকু এরা 11 বছরে করে উঠতে পারেনি। আমি বস্তি নিয়ে কথা বলছি না, বস্তি আমি জানি ইট ইজ এ ডেড এন্ড, এত সরু সরু জায়গা, ওদের নিজেদেরই চলাফেরা জায়গা নেই, ওরা কোথায় কি করবে। সেখানে অনেক এনজিও আছে যারা ট্রেনিং দেয় হাউ টু কিপ ইউরসেলফ সেফ ফ্রম ফায়ার, এটা আলাদা ব্যাপার। কিন্তু আমি বলছি বড় এই বহুতলগুলো, যেগুলো নতুন কনস্ট্রাকশন হচ্ছে, যেগুলো নতুন অফিস তৈরি হচ্ছে, যেগুলো নতুন মার্কেট সেন্টার তৈরি হচ্ছে, সেইখানে কতগুলো করা হয়েছে, আমি সেটাই বলার চেষ্টা করছি। পুরনো যা হয়েছে সেগুলোকে রেকটিফাই করা দরকার, সেগুলোকে নতুন করে অ্যাওয়ারনেস করা দরকার। কিন্তু নতুন যেগুলো হচ্ছে সেইগুলোতেও তো এরা নিজেদের মধ্যে তোলাবাজি করছে, নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করে, নিজেদের সিন্ডিকেট নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করে নিজেদের প্রমোটারদের দিচ্ছে, এবং এই প্রমোটাররা যখন নিজেদের মতন তৈরি করছে তখন কর্পোরেশন এবং কোথাও কি এই অভিযোগগুলো কিন্তু মাথা চাড়া দিয়ে উঠছে। কারণ বারে বারে শহর কলকাতার বুকে এইভাবে অগ্নিকাণ্ডের ঘটনা যখনই ঘটছে তখনই কেন্দ্র রাজ্য চাপানো তো জারি থাকছে। একদিকে যখন দমকল মন্ত্রী পোর্ট ট্রাস্ট, কখনো বা রেল দফতরের দিকে অভিযোগের আঙুল তুলছে, তখন পাল্টা হিসেবে অগ্নি নির্বাপন ব্যবস্থা, দমকল আধিকারিকদের ভূমিকা, দমকল মন্ত্রীর যে ভূমিকা, সেই সমস্ত বিষয় নিয়ে প্রশ্ন উঠছে। কিন্তু সাধারণ মানুষ চাইছে যে এই যে অগ্নি যন্ত্রণা বা যেভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে, তারা সবকিছু হারিয়ে নিঃস্ব হয়ে যাচ্ছে, এই বিষয়টি থেকে তারা বেরিয়ে আসতে চাইছে এবং সুস্থ স্বাভাবিক জীবন যাপন করতে চাইছে। অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন বিজেপির মুখপাত্র শতরূপা, এবং আমাদের সঙ্গে ছিলেন রাজনৈতিক বিশ্লেষক অনিন্দ সিনহা রয়, এবং আমাদের সঙ্গে ছিলেন পদ্মশ্রী প্রাপ্ত ফায়ার ফাইটার বিপিন গানত্র। অনেক ধন্যবাদ প্রত্যেককেই। আমরা আরো খবর নিয়ে ফিরে আসছি, তবে ছোট্ট একটা বিরতির পর সঙ্গে থাকুন। ভেতরে অনেক রাসায়নিক পদার্থ রয়েছে, অনেক দাহ্য পদার্থ রয়েছে। কালো ধোঁয়ায় গোটা আকাশ ছেয়ে গিয়েছে। 3টে পরপর গোডাউনে আগুন লেগে যায়।
মমতা বন্দ্যোপাধ্যায়ের হোম গ্রাউন্ডে উপনির্বাচনের প্রচারে বিজেপির হাতিয়ার ভোট পরবর্তী হিংসা। বঙ্গে রাজনৈতিক হিংসার অভিযোগ নিয়ে হাইকোর্টে মামলা লড়া প্রিয়াঙ্কা টেব্রিওয়ালকে প্রার্থী করে ভবানীপুরে বাজিমাত করতে প্রস্তুত গেরুয়া শিবির। বিজেপির প্রচার নিয়ে চিন্তিত নয় ঘাসফুল শিবির। তৃণমূলের পাল্টা দাবি, ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামই যথেষ্ট। রাজনৈতিক হিংসার অভিযোগ পাল্টা মিথ্যে অভিযোগের তত্ত্ব। ভোট পরবর্তী বঙ্গ মুখর রাজনৈতিক কাজিয়ায়। 2রা মে বিধানসভা ভোটের ফল প্রকাশের পর কেটে গিয়েছে 4 মাস। এখনো বঙ্গ রাজনীতির চর্চায় ভোট পরবর্তী হিংসা। কলকাতা হাইকোর্টের নির্দেশে প্রথমে জাতীয় মানবাধিকার কমিশনের তদন্ত ঘিরে চলেছে রাজনৈতিক চাপানুতর। এনএচআরসিকে সরাসরি পক্ষপাত দুষ্ট বলে আক্রমণ শানিয়েছে তৃণমূল শিবির। বিজেপির পক্ষ থেকে ধেয়ে এসেছে পাল্টা তোপ। আদালতের নির্দেশে ভোট পরবর্তী হিংসার মারাত্মক অভিযোগে সিবিআই তদন্ত ঘিরে এখন তুঙ্গে রাজনৈতিক তরজা। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে রাজনৈতিক স্বার্থে ব্যবহারের অভিযোগে বিজেপির বিরুদ্ধে সরব তৃণমূল। পাল্টা ভোট পরবর্তী হিংসা নিয়ে মুখ্যমন্ত্রীর দাবির প্রসঙ্গ টেনে ঘাসফুল শিবিরের বিরুদ্ধে বিরোধীদের ওপর আক্রমণের ঘটনা ধামাচাপা দেওয়ার অভিযোগে সরব বিজেপি। 21-এর ভোটের ফলাফলের পর থেকেই যে প্রশ্নে জারি রাজনৈতিক কাজিয়া, সেই ভোট পরবর্তী হিংসাই ভবানীপুরে উপনির্বাচনে প্রচারে হাতিয়ার করল বিজেপি। প্রিয়াঙ্কা টেব্রিওয়ালকে পার্টি নমিনেশন করেছে। কে তিনি হলেন সেই প্রতিবাদী কণ্ঠ যাকে ভারতীয় জনতা পার্টি ফ্রন্টম্যান বানিয়ে কোর্ট আদালতে লড়াই করে আজকে সিবিআই তদন্ত করেছে। মুখ্যমন্ত্রী শপথ নিয়ে কিন্তু রাজধর্ম পালন করেননি, আর একজন যিনি প্রতিবাদ করেছেন তাকে প্রার্থী করা হয়েছে। মানুষ বিচার করবে কাকে ভোট দেওয়া যাবে। খাস কলকাতার যেখানে হিংসার লেশমাত্র নেই, সেই ভবানীপুর কেন্দ্রের উপনির্বাচনে বিজেপির প্রচারে রাজ্যের ভোট পরবর্তী হিংসার অভিযোগে সরাসরি ছায়া। ফলে ভোট পরবর্তী বাংলায় রাজনৈতিক হিংসার অভিযোগ নিয়ে শুরু ঘাসফুল পদ্মফুলের চাপানুতর। গত 4-5 ধরে পোস্ট পোল ভায়োলেন্স যেভাবে আমরা লড়াই করেছি এবং আজকে হাইকোর্ট যে জাজমেন্ট দিয়েছেন এবং প্রায় 12,000-এর বেশি হিংসাত্মক ঘটনার বিবরণ যে আমরা তার কাছে পৌঁছে দিতে পেরেছি, তখন কোর্ট বিচার করে দেখেন যে একটি বিধানসভায় যদি 250 হিংসাত্মক ঘটনা হয় তাহলে সারা পশ্চিমবাংলায় কত ঘটনা হয়েছে। ওদেরকে কমাস আগে বাংলার মানুষ রিজেক্ট করেছে, তারা এখন এই সমস্ত মিথ্যে অভিযোগ, বুনো অভিযোগ নিয়ে রাস্তায় নেমেছে বাজিমাত করার জন্য। এটা হাস্যকর। এবং যেমনভাবে গত বিধানসভা নির্বাচনে সারা বাংলায় তারা মানুষের কাছ থেকে জবাব পেয়েছেন, এই যে নির্বাচনগুলো হতে চলেছে সবগুলোতে একই জবাব তারা আবারও পাবেন। ভোট পরবর্তী হিংসার অভিযোগ নিয়ে চাপানুতর চললেও ভবানীপুরের উপনির্বাচনে বিজেপির প্রচারে রণকৌশলকে আমল দিতে নারাজ রাজ্যের শাসক শিবির। তৃণমূলের পাল্টা দাবি, তৃণমূল নেত্রীর হোম গ্রাউন্ডে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামটাই যথেষ্ট। মমতা ব্যানার্জি নিজেই কাফি আছেন, তার কোনো বিরোধী নেই। এখানে ওয়ান হর্স, একটাই মমতা ব্যানার্জি এবং তার কোনো দ্বিতীয় নেই। তো মমতা ব্যানার্জির কাছে ধারে কাছে কেউ নেই। হাড্ডাহাড্ডি লড়াই 21-এর ব্যাটল গ্রাউন্ড নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় বিজয় রথে চাকা থামিয়ে দিয়েছেন শুভেন্দু অধিকারী। জমি আন্দোলনের আতুর ঘরে রাজ্যের বিরোধী দলনেতার জয়ের পর এবার গেরুয়া শিবিরের লক্ষ্য তৃণমূল নেত্রীর হোম গ্রাউন্ড। 30শে সেপ্টেম্বর ভোট দেবেন ভবানীপুরবাসী। উপনির্বাচনে ভবানীপুরে মহাযুদ্ধের দিকেই আপাতত চোখ গোটা বঙ্গের। রিপাবলিক বাংলা। হরিদেবপুরে বৃদ্ধের রহস্য মৃত্যুর ঘটনায় উঠে আসছে বেশ কিছু প্রশ্ন। ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া রক্তাক্ত ছুরি ভাবাচ্ছে তদন্তকারীদের। জিএসটির বকেয়া নিয়ে মৃতের পরিবারের দাবি খতিয়ে দেখা হচ্ছে। ময়না তদন্তের প্রাথমিক রিপোর্টের ভিত্তিতে আত্মহত্যা বলেই অনুমান তদন্তকারীদের। পর্ণশ্রীতে মা ও ছেলের রহস্য মৃত্যুর কিনারা হয়নি এখনো। এরই মধ্যে হরিদেবপুরে বৃদ্ধের রহস্য মৃত্যুতে চাঞ্চল্য। চক রামনগর এলাকায় লেদ কারখানা থেকে উদ্ধার হয় বৃদ্ধের রক্তাক্ত দেহ। খুন না আত্মহত্যা? বছর 55-র বৃদ্ধ তপন দের মৃত্যুতে উঠছে বেশ কিছু প্রশ্ন। রক্তমাখা ছুরি কেন ফেলে গেল আততায়ী?
কারখানার দরজা ভেজানো ছিল কেন? জিএসটির বকেয়া নিয়ে কি তিনি অবসাদে ভুগছিলেন? ওটাই বলছি, লালবাজার সূত্রে আপনার পাওয়া গেছেন, কিন্তু অ্যাট লোকাল পুলিশ উই আর স্টিল লুকিং ইনটু দ্য ডিটেলস। when we'll get the details verified then we'll get back. মৃতের পরিবারের দাবি তপনবাবুর জিএসটির 1,95,000 টাকা বিল বকেয়া ছিল, যা নিয়ে গত কয়েকদিন ধরে তিনি মানসিক অবসাদে ভুগছিলেন। ময়না তদন্তের প্রাথমিক রিপোর্টের ভিত্তিতে আত্মহত্যা বলে অনুমান তদন্তকারীদের। জানা গিয়েছে গলার নলি কাটার আগে হাতের শিরা কাটার চেষ্টা করেন তপন দে। মৃতদেহের পাশ থেকে একটি নোটও পাওয়া গিয়েছে। এরকম সুইসাইড করেছে, তো অত রাতে তো গাড়ি পাবো না, ওই জন্য ভোর হোক তারপরে এরকম কিছু সমস্যা চলছিল বাড়িতে, কি বলতে পারবো না কি হচ্ছে। ইতিমধ্যেই হরিদেবপুর থানার পুলিশ মৃতের আত্মীয় ও পরিচিতদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে। শুক্রবার রাতে ঘটনাস্থলে যায় হরিদেবপুর থানার পুলিশ ও লালবাজারের হোমিসাইড শাখা। নিয়ে যাওয়া হয় স্নিফার ডগও। কারখানার ভিতরে রক্তের ছাপ লাগা মেঝে চিহ্নিত করেছে পুলিশ। হরিদেবপুর থেকে রাজু মুখোপাধ্যায়ের রিপোর্ট, রিপাবলিক বাংলা।